হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের ওপরে যে মক টেস্টের সিরিজটা আমরা কন্টিনিউ করছিলাম, আজকে তার মক টেস্ট নাম্বার 5। এর আগে আমাদের টোটাল 4টে মক টেস্ট হয়ে গেছে ও টোটাল কিন্তু আমাদের জেনারেল সায়েন্সের ওপর 52টা ক্লাস হয়ে গেছে। তোমরা এখনও যারা সেগুলো অ্যাটেন্ড করোনি, অবশ্যই ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাটেন্ড করে নিতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের মক টেস্টের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে নিউটনের প্রথম গতিসূত্রটি কি বোঝায়। ঠিক আছে, আমরা সকলেই জানি নিউটনের মোট 3টে গতিসূত্র আছে। ঠিক আছে, যেটা কিন্তু ফিজিক্সের সবথেকে বড় একটা বলতে পারি আমরা ফ্যাক্টর, যেটা ছাড়া কিন্তু ফিজিক্স সম্পূর্ণ হয় না। ঠিক সেখান থেকে কোশ্চেনটা দিয়েছে যে নিউটনের প্রথম গতিসূত্রটি কি বোঝায়। এটি বল প্রয়োগে বস্তু গতি পায়, এটা বোঝায়। বল না থাকলে বস্তু বিশ্রামে থাকে বা অভিক্রমণ করে, এটা বোঝায়। ভর বৃদ্ধি পেলে গতি কমে, এটা বোঝায়। নাকি বস্তুর ভর অপরিবর্তনীয়, এটা বোঝায়। তো আমরা কি জানি, আমরা কিন্তু নিউটনের যে প্রথম গতিসূত্র, সেই প্রথম গতিসূত্রকে অনেকে তোমার হচ্ছে জাড্য বা জড়তার সূত্র বলে থাকি। ঠিক আছে, তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে বল না থাকলে কোনো বস্তু বিশ্রামে থাকে বা অভিক্রমণ করে। নিউটনের প্রথম গতিসূত্র কি বলে, যে বাইরে থেকে যদি কোনো বস্তুকে আমরা বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির এবং সচল বস্তু অর্থাৎ গতিশীল বস্তু সবসময় গতিশীল অবস্থাতেই থাকবে। এটাই কিন্তু নিউটনের ফার্স্ট ল বলে। তাই সেই ল অ্যাকর্ডিং টু অপশান বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের, তোমার হচ্ছে 2 নাম্বার কোশ্চেন, যে নিচের কোনটি ক্ষার ধাতু নয়। ঠিক আছে, এর মধ্যে থেকে কোনটা তোমার হচ্ছে ক্ষার ধাতু নয়। ক্ষার ধাতু মানে কি? ক্ষার ধাতু মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে অ্যালকালি মেটাল। এইবার এই অ্যালকালি মেটালগুলো আমাদের যে পর্যায় সারণী আছে, সেই পর্যায় সারণীর কত নাম্বার গ্রুপে থাকে? তো মনে রাখবে এগুলো কিন্তু গ্রুপ 1-এ থাকে। ঠিক আছে, তো গ্রুপ 1-এ থাকা যে মৌলগুলো সেগুলোকে কিন্তু ক্ষার ধাতু বলে। তো এর মধ্যে থেকে কোনটা তোমার হচ্ছে গ্রুপ 1-এ থাকে না? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর লিথিয়ামের মধ্যে থেকে দেখো সোডিয়াম কিন্তু তোমার হচ্ছে গ্রুপ 1-এই থাকে। ঠিক আছে, তারপরে যে পটাশিয়াম এটাও কিন্তু গ্রুপ 1-এ থাকে, আর যে লিথিয়াম এটাও কিন্তু গ্রুপ 1-এ থাকে। একমাত্র যে ক্যালসিয়াম এটা কিন্তু তোমার হচ্ছে গ্রুপ 2-তে থাকে। আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ক্যালসিয়াম কিন্তু কোনো রকম ক্ষার ধাতু নয়, তার কারণ গ্রুপ 2-তে থাকা ধাতুগুলোকে কিন্তু তোমার ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়ে থাকে বা অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়ে থাকে। তাই ক্যালসিয়াম কিন্তু তোমার অ্যালকালাইন আর্থ মেটাল হয়ে যাবে। ক্যালসিয়াম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে ক্যালসিয়াম কিন্তু কোনো রকম ক্ষার ধাতু নয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 3 নাম্বার কোশ্চেন, যে ডিএনএ সম্পূর্ণরূপ কি। তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের যে কটা এখনও পর্যন্ত এক্সাম হয়েছে বা যে কটা তোমাদের এখনও পর্যন্ত তোমার হচ্ছে মক টেস্ট হয়েছে, সেই মক টেস্টে কিন্তু প্রত্যেকটাতেই ছিল। তো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু ভিডিও শেষে কমেন্টে তোমরা জানাবে যে এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে। আর আউট অফ 25 তোমাদের কার কত স্কোর হচ্ছে সেটা তো অবশ্যই জানাবে। তার কারণ এটা যদি তোমরা জানাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে অন্যদের থেকে তোমাদের প্রিপারেশন কতটা এগিয়ে বা পিছিয়ে আছে। তো অবশ্যই কিন্তু জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 4 নাম্বার কোশ্চেন, উত্তরটা কিন্তু কেউ দেখবে না। ঠিক আছে, তো দেখো শব্দের গতি কোন মাধ্যমে সবথেকে বেশি হয়। ঠিক আছে, তো আমরা কি জানি, দেখো আমরা কিন্তু জানি যে শব্দের গতি সবথেকে বেশি কোন মাধ্যমে হয়। তো দেখো এখানে আমি লিখছি সবার প্রথম তোমার হচ্ছে কঠিন। ঠিক আছে, কঠিন মাধ্যমে কিন্তু শব্দের গতি সবথেকে বেশি হয়। তারপরে কি আসে, কঠিনের পরে কিন্তু তরল আসে, আর তারপরে কিন্তু লাস্টে গ্যাস আসে। গ্যাসের মধ্যে কিন্তু শব্দের গতি সবথেকে কম হয়। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? এখানে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লোহা। ঠিক আছে, লোহা কিন্তু তোমার হচ্ছে এখানে কঠিন পদার্থ, তাই শব্দের গতি কিন্তু লোহাতেই সর্বাধিক হবে। আর এখানে দেখো ভ্যাকিউম আছে। ভ্যাকিউম মানে কি? ভ্যাকিউম মানে কিন্তু তোমার শূন্য। আর মনে রাখতে হবে শূন্যতে কিন্তু বা ভ্যাকিউমে কিন্তু তোমার হচ্ছে শব্দ যেতে পারে না। ঠিক আছে, শব্দ কিন্তু যেতে পারে না, সাউন্ড কিন্তু ভ্যাকিউমে ট্রাভেল করতে পারে না। আলো কিন্তু ভ্যাকিউমে ট্রাভেল করতে পারে কিন্তু সাউন্ড পারে না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 5 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে কোনটি রাসায়নিক পরিবর্তন, এর মধ্যে থেকে কোনটি রাসায়নিক পরিবর্তন। দেখো 2 ধরনের পরিবর্তন হয়, একটাকে তোমার হচ্ছে রাসায়নিক পরিবর্তন বলে, আর একটাকে কিন্তু ভৌত পরিবর্তন বলে। আচ্ছা, ভৌত পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনে কিন্তু পদার্থের যে পূর্বের অবস্থা সেই পূর্বের অবস্থায় ফিরে আসা যায় তাকে কিন্তু ভৌত পরিবর্তন বলে। যেরকম তোমার হচ্ছে বরফ গলে মনে করো তোমার জল হয়ে গেল, আবার সেই জল থেকে কিন্তু আমরা জলটাকে ঠান্ডা করলে বরফ হয়ে যাবে, এটা কিন্তু তোমার একটা ভৌত পরিবর্তন। ঠিক আছে, আর রাসায়নিক পরিবর্তন কোনটা? যেটা কিন্তু তোমার হচ্ছে কি হয়ে যায়, যেটা কিন্তু তোমার হচ্ছে কোনো রকমভাবে আর চেঞ্জ করা যায় না। ঠিক আছে, চেঞ্জ করা যায় না, যেটা যে পরিবর্তনটা কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসা যায় না, সেটাকে কি বলে? সেটাকে কিন্তু রাসায়নিক পরিবর্তন বলে। এবার আমরা অপশানগুলোকে দেখব।
দেখো এখানে কি বলেছে, কাঁচ ভাঙা। ঠিক আছে, দেখো ভাঙা কাঁচকে কিন্তু তোমার হচ্ছে কাঁচকে গলিয়ে কিন্তু আমি আবার নতুন করে তোমার হচ্ছে কাঁচ জুড়তে পারি। ঠিক আছে, তারপরে দেখো কাগজ ছেঁড়া, এটা কিন্তু হবে না। ঠিক আছে, আর তারপরে দেখো কি আছে, বরফ গললে জল হওয়া, এটা তো ভৌত পরিবর্তন, এটা তো তোমাদেরকে তো বলেই দিলাম। দেখো কাগজ ছেঁড়া হলে কাগজকে কিন্তু আবার ওই ছেঁড়া কাগজকে আমি যদি প্রক্রিয়াকরণ করি বা রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দিই, মানে তোমার মনে করো কাগজের ছেঁড়া টুকরোগুলোকে আমি আবার কাগজের তোমার হচ্ছে পাল্প বানিয়ে ওটাকে কিন্তু আমি এবার নতুন করে কাগজ বানাতে পারি, যেরকম করে কাগজকে রিসাইকেল করা হয়। কিন্তু লোহায় যদি একবার জং ধরে যায়, সেই লোহাকে কিন্তু আবার তার পুরনো অবস্থাতে ফিরিয়ে আনা যায় না। তাই এটাই কিন্তু হয়ে যাবে তোমার হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তোমাদের কাছে আরও একটা হোমওয়ার্ক থাকবে, তোমরা আমাকে আরও একটা রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পল কমেন্টে জানাবে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লোহায় জং ধরা, এটা কিন্তু একটা রাসায়নিক পরিবর্তন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 6 নম্বর কোশ্চেন, যে হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? ঠিক আছে, আমাদের যে হার্ট থাকে সেই হার্টের মধ্যে কোন ধরনের পেশি থাকে? মসৃণ পেশি, কঙ্কাল পেশি, হৃৎপেশি নাকি মিশ্র পেশি? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো আমাদের যে হৃৎপিণ্ড থাকে সেই হৃৎপিণ্ডের মধ্যে কিন্তু কার্ডিয়াক মাসেল থাকে, আর কার্ডিয়াক মাসেল মানে কি? কার্ডিয়াক মাসেল কিন্তু হয়ে যাচ্ছে হৃৎপেশি। ঠিক আছে, যেটা কিন্তু একটা আলাদা ধরনের পেশি। এই ধরনের পেশি কিন্তু একমাত্র আমাদের হৃৎপিণ্ড বা হার্টের মধ্যেই দেখতে পাওয়া যায়, যেটা কিন্তু আমাদের হৃৎপিণ্ডকে কী করে না, সবসময় কিন্তু পাম্প করতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 7 নাম্বার কোশ্চেন, যে বিদ্যুৎ প্রবাহের একক কী? এগেইন কিন্তু একটা রিপিটেড কোশ্চেন, খুব সোজা একটা কোশ্চেন। তো আমরা সবকটা কিন্তু এখানে করার চেষ্টা করব। দেখো সবার প্রথম আমরা নিচ থেকে শুরু করি। ওয়াট কিসের একক? ওয়াট কিন্তু হচ্ছে পাওয়ার বা ক্ষমতার একক। ঠিক আছে, ওহম কিসের একক? ওহম কিন্তু তোমার হয়ে যাচ্ছে রোধের একক। ঠিক আছে, ভোল্ট কিসের একক? ভোল্ট কিন্তু হয়ে যাচ্ছে বিভব পার্থক্য। যে বিভব পার্থক্য থাকে সেই বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্সের একক কিন্তু হয়ে যাচ্ছে ভোল্ট। ঠিক আছে, আর অ্যাম্পিয়ার কিসের একক? অ্যাম্পিয়ার কিন্তু তোমার হয়ে যাচ্ছে বিদ্যুৎ প্রবাহ বা কারেন্টের এসআই একক। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকের 8 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে সবথেকে হালকা গ্যাস কোনটি অ্যাকর্ডিং টু অপশান? তো অ্যাকর্ডিং টু অপশান আমাদের আমরা কি জানি সবথেকে হালকা গ্যাস কি হবে? দেখো সবথেকে হালকা গ্যাস কিন্তু তোমার হয়ে যাচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন কিন্তু সবথেকে হালকা গ্যাস। তাই সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হাইড্রোজেন। হাইড্রোজেন এতটাই হালকা যে এটা কিন্তু আমাদের বায়ুমণ্ডলে থাকে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, তোমরা চাইলে কোশ্চেনগুলোকে কিন্তু স্কিপ করতে, মানে কোশ্চেনগুলোকে কিন্তু তোমরা পজ করতে পারো, স্কিপ বলছি, পজ করতে পারো। ঠিক আছে, পজ করে কিন্তু তোমরা তোমাদের অ্যান্সার জানাতে পারো, তারপর কিন্তু আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নিতে পারো। আমি একটু ফাস্ট করার চেষ্টা করছি। দেখো পরের প্রশ্ন কি বলেছে, আজকে 9 নাম্বার কোশ্চেন, যে মানবদেহে রক্ত শুদ্ধ করে কোন অঙ্গ? তো আমাদের শরীরের কোন অংশটা ব্লাডকে পিউরিফাই করে? তো এটাও কিন্তু এগেইন একটা রিপিটেড কোশ্চেন। উত্তর দাও সবাই। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের যে বৃক্ক থাকে বা যে কিডনি থাকে, এই কিডনি কিন্তু কী করে? এই কিডনি কিন্তু আমাদের ব্লাড ফিল্টারেশন করতে বা ব্লাডকে কিন্তু পিউরিফাই করতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 10 নাম্বার কোশ্চেন, যে কোন পদার্থটি তাপ এবং বিদ্যুৎ উভয়েরই কন্ডাক্টর? ঠিক আছে, নিচের যে কোন পদার্থটা আছে যেটা তোমার হচ্ছে তাপ আর বিদ্যুৎ দুটোইকেই কিন্তু তোমার হচ্ছে বহন করতে পারে? আমরা এখানে অপশান এলিমিনেশনও করতে পারি। দেখো কাঁচ, কাঁচ কিন্তু তোমার হচ্ছে বিদ্যুৎকে পরিবহন করতে পারে না, বা এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে না। কাঠ, কাঠ কিন্তু তোমার হচ্ছে তাপকে পরিবহন করতে পারে কিন্তু বিদ্যুৎকে পরিবর্তন করতে পারে না, এটাও কিন্তু সঠিক অ্যান্সার। আচ্ছা, রাবার, রাবারও কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তার কারণ কি আমরা জানি, যে যারা ইলেকট্রিশিয়ান হয়ে থাকে তারা কিন্তু ইলেকট্রিক্যাল কাজগুলো করার সময় তোমার হচ্ছে রাবারের কিন্তু দস্তানা পরে বা গ্লাভস পরে, সেই জন্য এটাও কিন্তু সঠিক অ্যান্সার হবে না। একমাত্র সঠিক অ্যান্সার কোনটা হবে? যেটা কিন্তু তামা। তার কারণ কি জানি, আমরা কিন্তু জানি যে তামা একটা তোমার হচ্ছে মেটাল, মেটালের মধ্যে দিয়ে কিন্তু খুব সহজেই তাপ পরিবাহী হয়। আর কি হয়, আর আমরা কিন্তু সকলেই জানি যে তামা কিন্তু ইলেকট্রিসিটির খুব ভালো একটা কন্ডাক্টর। আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে যে ওয়্যারসগুলো থাকে বা তারগুলো থাকে যার মধ্যে দিয়ে কারেন্ট যায়, আমরা সকলেই জানি সেখানে কিন্তু তামার তারই ইউজ করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 11 নম্বর কোশ্চেন কি বলেছে দেখে নিই, যে শ্বসনের মাধ্যমে মানবদেহে কী উৎপন্ন হয়? গ্লুকোজ উৎপন্ন হয়, তারপরে অক্সিজেন উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়, নাকি নিকোটিন উৎপন্ন হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো শ্বসন মানে কি? শ্বসন মানে কিন্তু হয়ে যাচ্ছে রেসপিরেশন। তো রেসপিরেশনের ফলে আমাদের বডিতে কী তৈরি হয়? তো মনে রাখবে, রেসপিরেশনের ফলে কিন্তু আমাদের বডিতে শক্তি সঞ্চয় হয়। ঠিক আছে, আমাদের বডিতে কি হয়? আমাদের বডিতে কিন্তু শক্তি উৎপন্ন হয়। তাই সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে রেসপিরেশন বা শ্বসনের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে শক্তি উৎপন্ন হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 12তম কোশ্চেন কি বলেছে, যে নিউট্রনের আবিষ্কারকে? দেখো আমরা কি জানি যে পরমাণুর মধ্যে 3টে কণা থাকে। একটা কি? একটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে প্রোটন, একটা কি হয়ে যাচ্ছে? একটা কিন্তু হয়ে যাচ্ছে নিউট্রন, যেটা আমাদের কোশ্চেন। আর একটা কি? আর একটা কিন্তু থাকে ইলেকট্রন। তো এই 3টে জিনিস কি আবিষ্কার করে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো সবার প্রথম প্রোটনকে আবিষ্কার করেছিল। দেখো প্রোটন কিন্তু তোমার আবিষ্কার
আবিষ্কার করেছিল কে? প্রোটন কিন্তু আবিষ্কার করেছিল আমরা এখানে বলতে পারি দুজনের নাম, ঠিক আছে? একটা কিন্তু রাদারফোর্ড, ঠিক আছে, আর একটা কে, আর একটা কিন্তু হচ্ছে গোল্ডস্টিন। এরা দুজনেই কিন্তু তোমার হচ্ছে প্রোটন আবিষ্কারের সাথে সম্পর্কযুক্ত। যদি স্পেসিফাই করে বলে সেক্ষেত্রে কিন্তু গোল্ডস্টিনই সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, নিউট্রন যেটা আমাদের কোশ্চেন, আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে চ্যাডউইক। কত সালে আবিষ্কার করেছিল? এটা কিন্তু 1932 সালে আবিষ্কার করা হয়েছিল, ঠিক আছে? আর ইলেকট্রন কি আবিষ্কার করেছিল? ইলেকট্রন কিন্তু যে থমসন ছিলেন তিনি কিন্তু ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। নিউট্রন কিন্তু সবথেকে পরে আবিষ্কার হয়েছে, তার কারণ এটা নিস্তড়িত, সেই কারণের জন্য কিন্তু এটাকে আবিষ্কার করতে একটু দেরি হয়েছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 13 নম্বর কোশ্চেন কি বলেছে যে জলের হিমাঙ্ক কি হয়, বা জল হিমাঙ্কে কি হয়? হিমাঙ্ক মানে কি? দেখো, হিমাঙ্ক মানে কিন্তু এখানে হয়ে যাচ্ছে ফ্রিজিং পয়েন্ট, ঠিক আছে? তো ফ্রিজিং পয়েন্টে জল কি হয়? জলের ফ্রিজিং পয়েন্ট কত আমরা সকলে জানি, এটা কিন্তু হয়ে যাচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো বাষ্পে পরিণত হয়, এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে না। তার কারণ কি? জল কিন্তু 100 ডিগ্রি টেম্পারেচার যখন উষ্ণতা পায় তখন কিন্তু বাষ্পে পরিণত হয়। বরফে পরিণত হয়, এটা হতে পারে যে তোমার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু জল বরফে পরিণত হয়। প্রসারিত হয়, প্রসারিত হয় মানে তার তোমার হচ্ছে মানে ঘনত্বটা কমে যায়। তো ঘনত্ব কমে যায়, এখানে কিন্তু দুটো অপশান আছে, দুটোতেই কিন্তু সঠিক অ্যান্সার হবে না। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, একই অপশান কিন্তু দু জায়গায় দিয়েছে। ঘনত্ব কমলে তো সেটা প্রসারিত হবে, যদি ঘনত্ব তোমার হচ্ছে সংকুচিত হয় তাহলে তো সেটার ঘনত্ব বাড়বে। তাই সঠিক অ্যান্সার কী হবে? হিমাঙ্কে জল কী হয়? হিমাঙ্কে কিন্তু জল বরফে পরিণত হয়ে যায়। তো সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকে 14 নম্বর কোশ্চেন যে মানবদেহে হিমোগ্লোবিনের কাজ কী? তো হিমোগ্লোবিন সবার প্রথম কি? দেখো, হিমোগ্লোবিন কিন্তু হয়ে যাচ্ছে একটা পিগমেন্ট বা রঞ্জক পদার্থ, যেটা কিন্তু আমাদের মানব শরীরে থাকে বা মানব রক্তে থাকে আরও স্পেসিফিক্যালি বলতে গেলে। তো এই হিমোগ্লোবিন কিসের সাথে সম্পর্কযুক্ত? হিমোগ্লোবিন কিন্তু আরবিসির মধ্যে থাকে, ঠিক আছে? এটা কিন্তু তোমার একটা আয়রনের পিগমেন্ট বা একটা আয়রন ঘটিত যৌগ বা লৌহ ঘটিত যৌগ, যেটার কাজ কি? যেটার কাজ কিন্তু হয়ে যাচ্ছে অক্সিজেন পরিবহন করা। তো হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ কিন্তু আমাদের শরীরে ব্লাডের থ্রু অক্সিজেনটাকে পরিবহন করা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের 15তম কোশ্চেন কি বলেছে যে অ্যাসিড প্লাস ক্ষার, আমরা যদি কোনো অ্যাসিডের সাথে কোনো ক্ষারের বিক্রিয়া ঘটাই, ঠিক আছে? মনে করো এখানে কোনো অ্যাসিড আছে প্লাস হচ্ছে কোনো বেস, তো অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় কি তৈরি হয়? তো মনে রাখবে, অ্যাসিডের সাথে কিন্তু ক্ষারের বিক্রিয়ায় লবণ অর্থাৎ সল্ট প্লাস ওয়াটার এই দুটো তৈরি হয়। আর এই যে বিক্রিয়া আছে, এই বিক্রিয়াকে কেমন বিক্রিয়া বলে? এই বিক্রিয়াকে কিন্তু তোমার হচ্ছে প্রশমন বিক্রিয়া বা ইংলিশে কিন্তু নিউট্রালাইজেশন রিয়াকশন বলা হয়ে থাকে। তো অ্যাসিড প্লাস ক্ষার ইকুয়ালস টু কী হয়ে যাবে? অ্যাসিড প্লাস ক্ষার ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে লবণ প্লাস জল, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 16তম কোশ্চেন যে নিচের কোনটি ক্ষার নয়, ঠিক আছে? এর মধ্যে থেকে তোমার হচ্ছে কোনটা কোনো রকম ক্ষার নয়, ঠিক আছে? অর্থাৎ কোনো রকম বেস নয়। বেস নয় মানে কি হবে? বেস নয় মানে কিন্তু সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাসিড। তো দেখো, আমরা কি জানি অ্যাসিড কি করে? দেখো, অ্যাসিডের মধ্যে যেটা থাকে সেটা কিন্তু তোমার হচ্ছে H প্লাস আয়ন থাকে, আর বেসের মধ্যে কি থাকে? বেসের মধ্যে কিন্তু OH মাইনাস আয়ন থাকে। এবার যদি তুমি ঠিক করে খেয়াল করো তাহলে দেখবে এটাতেও কিন্তু OH আছে, তাই এটা কিন্তু কোনো রকম তোমার হচ্ছে অ্যাসিড নয়, এটা কিন্তু একটা ক্ষার, ঠিক আছে? তাই এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে না। দেখো, KOH এটাও কিন্তু একটা ক্ষার, প্লাস CaOH হোল টু এটাও কিন্তু একটা ক্ষার। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে HCl। এটা কিন্তু কোনো রকম ক্ষার নয়, এটা কিন্তু একটা অ্যাসিড। HCl মানে কি? HCl মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 17তম কোশ্চেন যে হাড় ও দাঁতের প্রধান উপাদান কি? দেখো, হাড় ও দাঁত, আমাদের শরীরের যে হাড় ও দাঁত আছে সেটা কিন্তু প্রধান দুটো উপাদান দিয়ে তৈরি। একটা হচ্ছে তোমার ক্যালসিয়াম আর একটা কিন্তু ফসফেট, ঠিক আছে? পুরোটা কি? পুরোটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে ক্যালসিয়াম ফসফেট দিয়ে কিন্তু আমাদের শরীরে সম্পূর্ণ হাড়টা তৈরি। যেহেতু এখানে ফসফেট নেই তাই সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্যালসিয়াম। আমাদের শরীরের প্রধান যে তোমার হাড় গঠন বা দাঁত গঠনের যে প্রধান উপাদান সেটা কিন্তু ক্যালসিয়াম। নেক্সট কোশ্চেন দেখে নেবো। দেখো, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য আরও একটা হোমওয়ার্ক থাকবে যে আয়োডিনের অভাবে আমাদের শরীরে কী রোগ হয় বা আয়োডিনের সংশ্লেষণ কোথায় হয়। দুটো কোশ্চেন দিলাম, একটা হচ্ছে আয়োডিনের অভাবে আমাদের কী রোগ হয়, আর আয়োডিনের যে সংশ্লেষণ আছে সেটা কোথায় হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের 18তম কোশ্চেন কি বলেছে যে প্রতিসরণ ঘটে, কখন প্রতিসরণ ঘটে? অনেকে কিন্তু প্রতিসরণ আর প্রতিফলনের মধ্যে গুলিয়ে ফেলো। দেখো, প্রতিফলন মানে কি? প্রতিফলন মানে হচ্ছে কিন্তু আলো একটা মাধ্যমে ধাক্কা খেয়ে আবার যখন বেরিয়ে যাচ্ছে তখন সেটাকে বলে কিন্তু প্রতিফলন, ঠিক আছে? আর প্রতিসরণ মানে কি? প্রতিসরণে কিন্তু দুটো মাধ্যম থাকে, ঠিক আছে? একটা তোমার হচ্ছে মনে করো ঘন মাধ্যম থাকে আর একটা লঘু মাধ্যম থাকে, ঠিক আছে? যেখানে কি হয়?
যেখানে কিন্তু তোমার আলোটা পড়ার পরে যে বরাবর যাওয়ার কথা সেই বরাবর কিন্তু না গিয়ে আলোটা একটুখানি বেঁকে যায়, তো এটাকে কি বলে, এটাকে কিন্তু তোমার বলা হয়ে থাকে প্রতিসরণ। ইংলিশে কি বলে, ইংলিশে কিন্তু এটাকে রিফ্র্যাকশন বলে। তো প্রতিসরণ কখন ঘটে, তো সঠিক অ্যান্সার কী হবে, তো মনে রাখবে প্রতিসরণ কিন্তু তখনই ঘটা সম্ভব বা রিফ্র্যাকশন তখনই কিন্তু তোমার হচ্ছে ঘটা সম্ভব যখন কিন্তু আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, তখনই তো সম্ভব। আমি একটু আগেই বললাম যখন আলো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করে তখনই কিন্তু প্রতিসরণ ঘটে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 19তম কোশ্চেন কি বলেছে, যে ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়। এগেইন কিন্তু একটা রিপিটেড কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এটা তোমাদের জন্য। আবার আমি একটা HW দিলাম যে ইনসুলিন কোথা থেকে তোমার হচ্ছে খরিত হয়ে থাকে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কি সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে যত ফার্স্ট অ্যান্সার করতে পারবে বা যার অ্যান্সার সঠিক হবে সে কিন্তু বুঝতে পারবে তার প্রিপারেশন কতটুকুনি ভালো আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 20 নম্বর কোশ্চেন কি বলেছে, যে সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি। এগেইন কিন্তু খুব সোজা একটা কোশ্চেন, তো সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি, রাসায়নিক সংকেত থেকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন আসবে গ্রুপ ডির সায়েন্সের টপিক থেকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে H2SO4। এটাকে কি বলে, এটাকে কিন্তু তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড বলে। এবার HNO3 মানে কি, দেখো HNO3 মানে কিন্তু হয়ে যাচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটাও কিন্তু তোমার হচ্ছে একটা অ্যাসিড বা একটা তীব্র অ্যাসিড আমরা বলতে পারি, নাইট্রিক অ্যাসিড। আচ্ছা HCl মানে কি, HCl মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, এটাও কিন্তু তোমার হচ্ছে একটা তীব্র অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে লঘু সংস্করণ সেটা কিন্তু আমাদের স্টামাকের মধ্যেও থাকে। আচ্ছা CH3COOH এটা কি অ্যাসিড, এটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড যেটাকে আমরা ভিনিগারও কিন্তু বলে থাকি। এটা কিন্তু একটা মৃদু অ্যাসিড, এটাকে কিন্তু আমরা খাবারের সাথে গ্রহণও করি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 21তম কোশ্চেন কি বলেছে, যে পদার্থের অবস্থা পরিবর্তনের সময় তাপ কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত কেন থাকে, ঠিক আছে। বলেছে যে তোমার পদার্থের যখন অবস্থার পরিবর্তন হয় তখন তাপ কিন্তু তাপমাত্রা কেন অপরিবর্তিত থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো এর মধ্যে কিন্তু কিছু লুকানো তাপ থাকে, যেটাকে আমরা কি বলি, যেটাকে কিন্তু আমরা লেটেন্ট হিট বা লিন তাপ বলে থাকি, সেই কারণের জন্যই কিন্তু এটা কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 22তম কোশ্চেন, যে মানব দেহে হজমে সহায়তা করে কোন এনজাইমটি যেটা মুখে থাকে, ঠিক আছে, একটা এনজাইম যেটা কি করে, যেটা কিন্তু আমাদের হজমে সহায়তা করে আর যেটা আমাদের মুখে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যামাইলেজ। কী করে, অ্যামাইলেজ কিন্তু তোমার হচ্ছে আমাদের যে খাবার থাকে সেই খাবারকে কি করে, কার্বোহাইড্রেটকে কিন্তু তোমার স্টার্চে পরিণত করে, আর যেটা কিন্তু আমাদের মুখে থাকে। আর আমাদের যে হজমের প্রক্রিয়া বা ডাইজেশন সিস্টেম সেটা কিন্তু আমাদের মুখ থেকেই শুরু হয়। পেপসিন কোথায় থাকে, পেপসিন কিন্তু আমাদের স্টামাকে থাকে, যেটা কি করে, যেটাকে কিন্তু তোমার হচ্ছে প্রোটিনকে পেপটাইডে বা প্রোটিনকে কিন্তু তোমার হচ্ছে অ্যামিনো অ্যাসিডে পরিবর্তন করে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 23তম কোশ্চেন, যে কোনটি জৈব যৌগ নয়, এর মধ্যে থেকে কোনটি তোমার হচ্ছে কোনো রকম জৈব যৌগ নয়, গ্লুকোজ, মিথেন, ইউরিয়া নাকি সোডিয়াম ক্লোরাইড। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো গ্লুকোজ কিন্তু একটা জৈব যৌগ, কারণ গ্লুকোজের সংকেত কি C6H12O6, ঠিক আছে। তারপরে মিথেন, দেখো মিথেনও কিন্তু একটা জৈব যৌগ CH4। ইউরিয়া, ঠিক আছে, ইউরিয়াও কিন্তু তোমার হচ্ছে একটা জৈব যৌগ। এইবার তোমাদের জন্য আর একটা হোমওয়ার্ক থাকবে, ইউরিয়ার যে সংকেত আছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা কিন্তু তোমাদেরকে আমি বললাম না। আচ্ছা সোডিয়াম ক্লোরাইড মানে কি, সোডিয়াম ক্লোরাইড মানে কিন্তু হয়ে যাচ্ছে NaCl, ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম কার্বন নেই, আর কার্বন না থাকা মানে কিন্তু সেটা অজৈব যৌগে পরিণত হয়ে যাওয়া, তাই এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 24তম কোশ্চেন কি বলেছে, যে বৈদ্যুতিক ঘর্ষণের ফলে উৎপন্ন চার্জ কেমন হয়ে থাকে, ঠিক আছে, মানে বৈদ্যুতিক ঘর্ষণের ফলে উৎপন্ন চার্জকে কি বলে। এটাও তোমরা এখানে বলতে পারো যে বৈদ্যুতিক ঘর্ষণের ফলে বা ইলেকট্রিক্যাল ফ্রিকশনের ফলে যে তোমার হচ্ছে চার্জটা তৈরি হয় সেটাকে কেমন চার্জ বলে বা কী চার্জ তৈরি হয়, চলমান চার্জ, ধ্রুব চার্জ, স্থির চার্জ নাকি রেডিও চার্জ, ঠিক আছে। চলমান মানে কি, চলমান মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে স্টেশনারি, ঠিক আছে, চলমান মানে নন স্টেশনারি, ঠিক আছে। তারপরে তোমার ধ্রুব চার্জ মানে কনস্ট্যান্ট চার্জ, স্থির চার্জ মানে স্ট্যাটিক চার্জ, ঠিক আছে। স্থির চার্জ মানে কি, স্থির চার্জ মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার স্ট্যাটিক চার্জ। আর তোমার রেডিও চার্জ মানে তোমরা বুঝতেই পারছো রেডিও অ্যাক্টিভিটির কথা এখানে বলা হয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে বৈদ্যুতিক ঘর্ষণের ফলে যে চার্জ তৈরি হয় তাকে কিন্তু স্থির চার্জ বা স্ট্যাটিক চার্জ বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন তথা আজকের লাস্ট কোশ্চেন কি বলেছে, যে সবুজ উদ্ভিদের পাতায় কি থাকে যা সালোক সংশ্লেষে বা আলোক সংশ্লেষে সহায়তা করে, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস নাকি রাইবোজোম। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট থাকে বলেই কিন্তু সবুজ উদ্ভিদ কী করতে পারে, আলোকে সংশ্লেষ করতে পারে। এবার দেখো এখানে মাইটোকন্ড্রিয়া আছে,
মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের পাওয়ার হাউস বলা হয়ে থাকে। তার কারণ কি, এটা কিন্তু কি করে, এটা কিন্তু কোষকে শক্তি প্রদান করে থাকে। রাইবোজোম কি করে, রাইবোজোম কিন্তু ডিএনএকে সংশ্লেষ করে থাকে, বা আমরা এখানে বলতে পারি যে প্রোটিন থাকে, যে ডিএনএ প্রোটিন থাকে, সেই প্রোটিনকে কিন্তু সংশ্লেষণে সাহায্য করে থাকে রাইবোজোম। আর নিউক্লিয়াস সম্পর্কে তোমরা জানো, কোষের মস্তিষ্ককে কিন্তু নিউক্লিয়াস বলা হয়ে থাকে। তো আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তাহলেই কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশান কার থেকে এগিয়ে আছে বা কতটুকু পিছিয়ে আছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে আসে। তোমাদের কিন্তু অলরেডি 4টে মক টেস্ট করানো হয়ে গেছে, আজকে 5 নম্বর মক টেস্ট ছিল। এরকমভাবে কিন্তু আমাদের আরও মক টেস্ট আসবে, এরপর কিন্তু ডিফারেন্ট সাবজেক্টের জন্য আসবে, জিকের জন্য কিন্তু মক টেস্ট খুব শীঘ্রই আসতে চলেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো, একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।